নমস্কার। আজকে ফিল্মিতে আমি একা জয়েন করলাম ১ম এ। আপনারা অবাক হচ্ছেন নিশ্চয়ই যে প্রতিদিন বিজ্ঞ দাদু আসে, হ্যাঁ? একটা একটা নতুন করে ইন্ট্রোডাকশন দেয়, হ্যাঁ? তারপর আমি জয়েন করি। হ্যাঁ, ঘটনা হচ্ছে আজকে একটু আমাদের প্রবলেম হচ্ছে টেকনিক্যাল প্রবলেম, ওর সিগনালের প্রবলেম আছে। আ একটু আসতে দেরি হচ্ছে কিন্তু চেষ্টা করছে। তো আজকে আলোচনা শুরু হবার আগে বর্তমান সিনারিও বর্তমান সিনারিও বলতে আমরা ভারতবর্ষে কোভিড পরিস্থিতিতে কোন জায়গায় দাঁড়িয়ে আছি একটু ডেটাবেস সার্চ করে আমরা দেখতে পারি। রাইট? যে জিনিসটা আপনাদের সামনে আমি দেখাবো এটা একটা ডেটা সেট থেকে দেখাচ্ছি এবং আপনারা দেখুন, দেখতে নিশ্চয়ই পাচ্ছেন, মেসেজ করে জানাবেন। তো ঘটনা হচ্ছে যে এটা হচ্ছে COVID-19 India org একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা আ বিভিন্ন স্ট্যাটাস বিভিন্ন রাজ্য ওয়াইজ স্ট্যাটাস, অ্যাজ এ ইন্ডিয়া ওয়াইজ হোল স্ট্যাটাস, কোভিড ইনফেকশন থেকে শুরু করে অনেক কিছু আমরা এগুলো দেখতে পাই। তো আজকে আমি জাস্ট একটু এক্সপ্লোর করতে চাইছি আপনাদের সাথে যে কিভাবে। যদিও আমাদের এই সাইটটা দেখবেন এনসি হেলথ জোনে কিন্তু আমাদের অ্যাটাচ করা আছে। আপনারা ক্লিক করলেই এই সাইটটা এনসি হেলথ জোন যখন আপনারা খোলেন nchealthzone.com এই সাইটটা কিন্তু আপনারা দেখতে পারবেন সে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্যে। তাহলে ১ম এ আমরা ১ম এ ওয়েস্ট বেঙ্গলটা পরে আসি। আমরা যেটা দেখাচ্ছি আপনাদের ১ম এ আমরা ইন্ডিয়াতে একটু সিচুয়েশনটা দেখার চেষ্টা করি। যে ইন্ডিয়ার জায়গাটা আমরা কোথায় দাঁড়িয়ে আছি এটা একটা সামারাইজ ফর্মে আছে। যে দেখুন আমাদের এখন বলতে চাইছে যে প্রতিদিন কনফার্ম কেসেস মোটামুটি আজকের দিনে যদি তাকাই তাহলে ৩১,০২৩ আজকে। তো ওয়ান কাইন্ড অফ এটা দেখুন ৪০, ৪২, ৪১ এই জুলাই মাস থেকে মোটামুটি ৪৬ দিয়ে স্টার্ট হয়েছে। এখন কিন্তু একদম অন এভারেজ ইকুইভ্যালেন্ট কিন্তু এখন অনেকটা আরো কমেছে। ৩১,০২৩ পার ডে ইনফেকশন, রিপোর্টেড ইনফেকশন যেটা টেস্ট করে পাওয়া যাচ্ছে প্রতিদিন। তো এরকম একটা লেভেল বুঝতেই পারছেন যে একদম এটা একদম অনেক দিন ধরে জুলাই, আগস্ট ২ মাস একটা অন এভারেজ মেইনটেইন করছে। তো যদি আমরা এই পরিসংখ্যানটার দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ভারতবর্ষ একটা খুব বেটার জায়গায় রয়েছে। এবার বেটার জায়গায় কি সব স্টেট রয়েছে? নিশ্চয়ই নয়। আপনারা এখানে যদি দেখেন যে সব প্লেসে যেখানে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা স্টেট ওয়াইজ। মহারাষ্ট্রে যেখানে ৫৩,৯৬৭ সেখানে কেরালায় দেখুন ১,৭৮,৪৮০ সেখানে কর্ণাটকে ২০,৮৪৫ তাহলে এগুলো ভ্যারি করছে। আপনারা এই ম্যাপটা দেখুন যে এই যে কেরালার কথাটা বলা হলো এখানটা বেশি দেখাচ্ছে, ডিপ দেখাচ্ছে ব্লু কালার এইজন্যই যে এখানে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় ২,৭৮,৪৮০ তাহলে আমরা এইভাবে কিন্তু এখানে বিভিন্ন স্টেটের আপনারা দেখতে পারবেন যে অ্যাক্টিভ কেসটা আমরা এখন ভাবছি যারা অ্যাক্টিভ, যারা রিকভার্ড হয়ে গেছে টোটাল রেসপেক্টিভ ডেটা আছে। কিন্তু আমরা যদি দেখি অ্যাক্টিভ কেস সেখানে আমাদের পশ্চিমবঙ্গটাকেও আমরা দেখতে পাবো ৯,৫৯৪ আমাদের এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা। সেখানে উত্তরপ্রদেশ ৪০৭ দেখাচ্ছে। এত কম, এত বড় স্টেট। www.nchealthzone.com এ আপনাদের সকলকে জানাই স্বাগত। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তার দেখাতে পারেন। এছাড়াও অন্যান্য পরিষেবাগুলির সম্বন্ধে জানতে ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করুন। মানে বেটার ইমপ্রুভ করেছে বলতে হবে তাহলে। তো যাই হোক সেখানে দিল্লিতেও ৩৯৮ অনেক এগুলো সবগুলো দেখুন সবগুলো মধ্যপ্রদেশে ৮৮ দেখাচ্ছে। তো মধ্যপ্রদেশেও যে ৮৮ দেখাচ্ছে এটা একদম ৮৮ না এটা কি ব্যাপার? এগুলো কিন্তু আমাদের ডেটা যেটা আসছে সেটাই বলতে হবে। যদিও প্রশ্নচিহ্ন কিছু থেকে যায়। তো যাই হোক, আমরা এবার এদিকে আসি। যে এখন ভ্যাকসিনেশন ড্রাইভ চলছে, রাইট? ভ্যাকসিনেশন ড্রাইভ চলছে। আমরা প্রতিদিন একটা ভ্যাকসিন পাচ্ছি। অ্যা প্রতিদিন একটা ভ্যাকসিনেশন ডোজ অ্যাডমিনিস্ট্রার্ড হচ্ছে আমাদের। তো মোটামুটি দেখুন এইটা হচ্ছে এই যে আমার যেখানে কার্সারটা ঘুরছে এই জায়গাটা দেখুন ভ্যাকসিন ডোজ অ্যাডমিনিস্ট্রার্ড। এখানে এখানে এখন যদি হিসাব করেন এটা কোন জায়গায়? এটাকে আমরা চাইছি নাগাল্যান্ড। নাগাল্যান্ড আমরা চাইছি না। আমরা চাইছি ইন্ডিয়ার রেসপেক্ট এ। তাহলে আমরা ইন্ডিয়া সিলেক্ট করব। আমরা ইন্ডিয়া সিলেক্ট করে এখানে আ ভ্যাকসিন ডোজ অ্যাডমিনিস্টার যদি আজকের দিনটা ভাবেন তাহলে দেখবেন যেখানে প্রায় ৫৩,৭২,০২৭ হ্যাঁ? এরকম একটা আজকে ভ্যাকসিন ডোজ, সিঙ্গল ডোজ বা যেকোনো ডোজ আরকি, টোটাল ডোজ আরকি। সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন মানে অ্যাডমিনিস্টার্ড করা হয়েছে আ আমাদের ভ্যাকসিনেশন ড্রাইভ এ।
তো সেটা কিন্তু একটা বিশাল বড় সংখ্যা, প্রতিদিন প্রায় ৫৩ লক্ষ। এখানে আপনারা দেখবেন যেগুলো যদিও একটু আধটু ভ্যারি করে, কখনো ৫৭ লক্ষ, কখনো দেখুন ৮৮ লক্ষ, কখনো দেখুন ৩৮ লক্ষ। তো এইরকম এগুলো আবার এই দিনটা দেখুন হয়তো ২০ লক্ষ। এগুলো প্রতিদিন একটু, একটু করে ভ্যারি করে। তো অন এভারেজ একটা মোটামুটি ৫০ লক্ষের ওপর আমাদের কিন্তু আ এই ভ্যাকসিন ডোজ অ্যাডমিনিস্টার্ড হচ্ছে আরকি। তো সেই রেসপেক্টে আমরা যদি ভাবি যে আমাদের এখন কত টেস্ট হচ্ছে, তো তারও কিন্তু ভারতবর্ষে একটা ডেটা আছে। আপনারা দেখবেন এখানে প্রায় প্রতিদিন যে ২০ লক্ষের কাছাকাছি, আজকে ধরুন ১৬,৮০,০০০, সেখানে অন্য একদিন ছিল ১৮ লক্ষ। ওই অন এভারেজ যেমন এখন দেখুন একটা রেটে আছে ২২ লক্ষর ওপর। তো এরকম অন এভারেজ কিন্তু ২০ লক্ষর কাছাকাছি প্রতিদিন টেস্ট হচ্ছে। এবার টেস্ট যাই হচ্ছে, এত টেস্ট হচ্ছে, এত কি পজিটিভ হচ্ছে? না। যাদের টেস্ট হচ্ছে সেই রেসপেক্টে আমাদের যদি ২০ লক্ষ অন এভারেজ পার ডে টেস্ট হয়, সেখানে আমাদের দেখুন 1.8% কিন্তু টেস্ট পজিটিভিটি রেশিও। মানে আমাদের এখন বর্তমানে যে ১০০ জন যদি ইনফেক্টেড হয়, ১০০ জন যদি টেস্ট করানো হয়, তাহলে 1.8, মানে এই পার্সেন্টেজে 1.8 সংখ্যা, এরকম একটা নাম্বার আসছে, যেটা শতাংশের বিচারে এতজন ইনফেক্টেড কোভিড-19 পজিটিভ। তো সেইগুলো দেখুন একটা লং টাইম, জুলাই থেকে আগস্ট, হ্যাঁ? তো মোটামুটি দেখুন এই 2.1% থেকে শুরু করে 1.8 এই পার্সেন্টেজের মধ্যেই রয়েছে। যদিও যখন আমরা এখানে দেখুন মে 23rd, সেখানে কিন্তু 11.6%, মানে আমরা যখন মেতে তখন কিন্তু ১০০ জনে ১১ জন তখন আ টা আম আম পজিটিভ হতো টেস্ট করলে। তো সেই রেসপেক্ট এ কিন্তু আমরা সত্যি যদি আমরা এটাকে এই ৪০ লক্ষ, এই সরি ২০ লক্ষ টেস্টের, সারা ভারতবর্ষে ২০ লক্ষ প্রতিদিন টেস্ট হচ্ছে। সেই টেস্টের বিচারে যদি আমরা ভাবি, তাহলে সেখানে আমরা অনলি 1.8% আজকের দিনে আমাদের সেখানে টেস্ট পজিটিভ হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা সিনারিও, আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে অনেক আরেকটা সিনারিও যেটা বলতে হয়, দেখুন মৃত্যুর সংখ্যা, সেখানে ডিসিজড একটা নাম্বার আছে। সো প্রতিদিন কিন্তু একটা সংখ্যা আসছে। যে সংখ্যাটা ধরুন আজকে 21st আগস্টের রেসপেক্টে দেখলে আমরা দেখব ৪০১। ঠিক আছে? তো এইটাই যখন আমাদের অনেক আগে এই জুন মাসে হতো, তখন দেখুন এই যে ৩,০০০ নাম্বার দেখছেন, ৩,৬০০, এগুলো তখন পার ডে ৪,৫০০। এই যে 23rd মে ৪,৪৫৪। তাহলে মে মাসে কিন্তু ওই সময় এটা ছিল। আবার একটা সময় দেখুন ৬,০০০ অব্দি এসেছিল জুনে। তারপর কিন্তু আস্তে, আস্তে এটা কমতে হঠাৎ করে একটা রাইজ হয়েছিল। হ্যাঁ? আবার কিন্তু সেটা কিন্তু একদিনে যে কি করে রাইজ থেকে ৩,০০০, ৪,০০০ থেকে পরের দিন ৫০০ হয়ে যায়, এখানটা আবার মানে ব্যাপারটা হচ্ছে যে যেটা রিপোর্টেড সেটাই এখানে প্রকাশিত হবে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হবে, রাইট? তো মোটামুটি আপনারা দেখুন সেখানে অন এভারেজ এখন ৫০০ করতে এখন ৪০০ তে এসে আমরা এসছি প্রতিদিন। তো ক্ষয়ক্ষতি তো আছেই, ক্ষয়ক্ষতি আমাদের মেনে নিতেই হবে। তো এই হচ্ছে ওভারঅল একটা জায়গায় আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। সেখানে পশ্চিমবঙ্গের যদি আমরা ভাবি, ওয়েস্ট বেঙ্গল, জাস্ট খুব সংক্ষেপে পশ্চিমবঙ্গটা একটু দেখাই, যেহেতু আমরা পশ্চিমবঙ্গে আমরা বাস করি। পশ্চিমবঙ্গ নিয়ে বেশি ওরিড, আমরা বাঙালি। তো সেখানে আমরা যদি এখন দেখি যে আমাদের প্রতিদিন কনফার্ম যে সংখ্যা, সেখানে ৬৭৮ আজকের দিনে দেখাচ্ছে। ঠিক আছে? তো সেখানে আ আ অ্যাক্টিভ এই সংখ্যাটা পশ্চিমবঙ্গে, যে আজকে যদি আমরা মৃত্যুর সংখ্যাটা ভাবি, সেখানে আমরা ১০ মাত্র সংখ্যায় দেখতে পাচ্ছি। যেখানে কতদিন টেস্ট হয়েছে যদি আমরা আজকে ভাবি, তাহলে আমরা দেখব ৩৯,০০০ আমাদের টেস্ট হয়েছে আজকে। তাহলে আমাদের যদি আমরা দেখি যে কতজন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেটর হয়েছে আজকে, দেখুন এখানে দেখুন যে প্রায় ৩,৫০,০০০ এর উপর কিন্তু ভ্যাকসিন ডোজ অ্যাডমিনিস্ট্রেট করা হয়েছে আজকে। এটা কিন্তু সংখ্যাটা যথেষ্ট ভালো সংখ্যা, যেখানে আপনারা দেখছেন সারা ভারতবর্ষে, যেখানে প্রায় আ আ ৪০ লক্ষ আ অন এভারেজ বা ৫০ লক্ষ পার ডে হচ্ছে। তো দ্যাটস গুড। আর যদি আপনারা দেখেন সেই সিমিলার ইনফেকশন নাম্বার দেখেন, সেখানেও কিন্তু 1.7% অন এভারেজ, যেটা আমরা ভারতের ক্ষেত্রে 1.8% দেখলাম। সো এইটা হচ্ছে আমাদের কারেন্ট সিনারিও, যে সিনারিওটা আমাদের বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা সম্বন্ধে আপনাদের কাছে একটা 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 ওয়েবসাইট, যে ওয়েবসাইটটার উপর আমরা অনেক ইনফরমেশন পাই, যেখানে আপডেট হয়, সেটা থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এবার আমরা বিজ্ঞ দাদুকে ডেকে নিই। বিজ্ঞ দাদু এসে গেছে। এই যে আরে বিজ্ঞ দাদু! নমস্কার নমস্কার শুভ রাখি পূর্ণিমা। আমার হাতে রাখি কেউ পড়ায়নি, আমার বন্ধন পলাশ করেছে। হ্যাঁ আমি পড়েছি।
হ্যাঁ, ঘেন্ট করেছে, ঘেন্ট কলেজ করেছে। সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এই জানো আজকে একটা কেস হয়েছে বিজ্ঞানী। বলো। একটা লোক ওই যে ঝুলন সাজায়, জানো তো ঝুলন সাজায়, হ্যাঁ, 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 হ্যাঁ। ঝুলন, হ্যাঁ, আমাকে না পুতুল ভেবে বসিয়ে দিচ্ছিল ঝুলনের ওইখানে। আর বলে না, কোন রকমে ঘেঁষে বসছি। আমি বললাম আমার তো লাইক আছে, গিগ্গ বিজ্ঞানী লাইক, দৌড়ে পালিয়ে এসেছি। তো গিগ্গ এবং বিজ্ঞানী লাইকে সবাইকে সুস্বাগতম, সবাইকে সুস্বাগতম রাখি পূর্ণিমার পুণ্যতিথিতে। আজকে বিজ্ঞানীর সঙ্গে যে বিষয়টা আলোচনা চলছে আপনারা তো মোটামুটি শুনেছেন। করোনা মহামারীতে আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা সবিস্তারে বিজ্ঞানী আমাদের বুঝিয়ে দিলেন। তো আজকের বিষয়টা হচ্ছে এই যে কোভিড-19 ভাইরাস, এটা যদি রিকম্বিনেশন করে আমাদের শরীরে তাহলে বিপদ বেড়ে যায় নাকি, এইটাই বিজ্ঞানী আমাদের বোঝাবেন। তো সবাইকে বলছি আপনারা একটু শেয়ার করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেন। কারণ আমরা মিউটেশন, করোনা ভাইরাস যে আমাদের শরীরে মিউটেশন করে সেই সব বিষয়ে আমরা জানি, কিন্তু রিকম্বিনেশন এই জিনিসটা কি সবাইকে বলবো, আপনারা মন দিয়ে শুনুন। এবং যদি মনে কোনো প্রশ্ন হয় তাহলে বিজ্ঞানীকে করুন। আমেরিকা থেকে বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষ আপনার প্রশ্নের উত্তর দেবে। তো আমরা রিকম্বিনেশন ব্যাপারটা একটু বুঝে নি বিজ্ঞানী থেকে। কি বলো বিজ্ঞানী? একদম। কিন্তু তুমি কিন্তু আমাদের বিজ্ঞানী, তোমার সিগন্যালটা একদম ক্লিয়ার নয়, তোমার ফেসটাও ঠিকঠাক দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সে এক কি সপ্তাহ এক সপ্তাহ পর তোমাকে এত দেখছি। সুন্দর ফেস, মেকআপ করলাম, আরে তোমার সিগন্যাল, ফেসিয়াল তোমার করলাম, সিগন্যালটা ঠিকঠাক নেই। যে যাই হোক, এখনো নেই, এখনো আহ, নেই। আছে, কিন্তু ঘটনা হচ্ছে তোমার ফেসটাও তো ক্লিয়ার না, মানে একদম আবঝা আবঝা আসছে। হ্যাঁ। সে কি, কি আহ, কাণ্ড বলো দেখি। আরে প্রমিত চন্দ্র এসেছেন, প্রমিত চন্দ্র আগের দিনে ছিলেন। স্যার একটা প্রশ্ন আছে, এরকম কোনো ভ্যাকসিন কি বেরোনোর চান্স আছে যেটা ভাইরাস ট্রান্সমিশন আর স্প্রেড দুটোই পুরোপুরি আটকে দিতে পারবে? ওরে বাবা রে। এখন পর্যন্ত সেরকম কোনো খবরও নেই, বা কোনো সেরকম কোনো ভ্যাকসিনও নেই যে ট্রান্সমিশনকে আটকে দিতে পারবে। তাই যারা ভ্যাকসিনেশন নিয়েছেন, তারা যদি ইনফেক্টেডও হন, যেহেতু ব্রেক থ্রু ইনফেকশন এখন বাড়ছে এই ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য, সেক্ষেত্রে তারা যে ট্রান্সমিশন করবে এটা কিন্তু সত্যি কথা। এই মুহূর্তে সেই ভ্যাকসিনেশন যে ট্রান্সমিশন আটকে দেবে এরকম কোনো রিপোর্ট, পরীক্ষালব্ধ রিপোর্ট কিন্তু নেই। তো সেই কারণেই আমাদের বেসিক্যালি বলা হচ্ছে এখন যে যারা ভ্যাকসিনেটেড হয়েছেন বা যারা ভ্যাকসিনেটেড হননি, প্রত্যেকেই মাস্কটা পরুন। এটা কিন্তু খুব দরকার। তাহলে আমরা কিন্তু অনেকটা ট্রান্সমিশনটাকে আমরা কমিয়ে দিতে পারবো, একে অপরকে সংক্রমণটা কম করব। এইটাই হচ্ছে এখন স্ট্র্যাটেজিক প্ল্যান। ভ্যাকসিন নেব, এলিজিবল হলে ভ্যাকসিন নেব, তার সাথে আমরা কোভিড প্রোটোকল, সেই প্রোটোকলটা আমরা মেনটেন করব। আমরা চোখে দেখতে পাবো না, তাই প্রোটোকল আমরা মেনটেন করছি, ফল কি পাচ্ছি? কিন্তু দেখবেন আপনারা অনেক বেটার জায়গায় থাকবেন। হয়তো দেখা গেল আপনি ইনফেক্টেডই হলেন না। আমি বারবার কিন্তু এই মাস্ক নিয়ে বহু কথা বলেছি এবং তার সায়েন্টিফিক তথ্য শেয়ার করেছি আপনাদেরকে। আপনারা সেই ব্যাপারে আপনারা দেখতে পারেন, আমাদের একটা ইউটিউব আছে। ইউটিউবে যেখানে আমরা প্রত্যেকটা ভিডিও লোড করে রাখি, যেখানে আমাদের টাইটেল ওয়াইজ আপনারা অনেক তথ্য দেখতে পাবেন। এই তথ্যগুলো আমরা এই কারণেই রাখছি, বিকজ আমরা যে তথ্যগুলো নিয়ে আসি সেই তথ্যগুলো অনেকটা সায়েন্টিফিক ডেটার উপর বেস করে। একটু আগে যেটা দেখালাম যে আমি ডেটা ছাড়া কথা বলি না, আর সায়েন্টিফিক এক্সপ্লানেশন বা খুব বড় টাইপের জার্নাল ছাড়া, যেগুলোকে ট্রাস্ট করা যায়, ট্রাস্টওর্থি, সেগুলোকে ছাড়া আমি কিন্তু কোনো রিপোর্ট আপনাদের কাছে নিয়ে আসি না। তো সেই রেসপেক্টে আমাদের এই প্রোগ্রাম, এই যে বিজ্ঞদাদু অ্যান্ড বিজ্ঞানী, এই যে একটা ছোট্ট একটা প্ল্যাটফর্ম আমাদের, যেখানে আমরা আপনাদের কাছে আসি, সায়েন্টিফিক তথ্য শেয়ার করি, এটা তো একটা ছোট্ট প্রচেষ্টা। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা দিয়েই কিন্তু আমরা শুরু করেছি এবং আমরা স্যাটিসফাইড যে আমাদের আজকে এই যে ৮ জনের চোখ দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রাম দেখছেন, এতেই কিন্তু আমরা হ্যাপি। আমরা যেদিনকে কি বলবো, হাজার হাজার আমাদের ইয়ে নেই যে
মানুষ আসছে দেখছে এরকম নেই, কিন্তু সেটা আমাকে অন্তত কখনো মানে ডিমোটিভেট করতে পারে না, কারণ আমার উদ্দেশ্যটাই হচ্ছে আগামী দিনে এই সঠিক তথ্য ঘরে ঘরে পৌঁছানো, এবং সেই কাজটা কিন্তু প্রচন্ড হার্ড জব, ইটস নট এ ইজি জব। ঠিক আছে? তো আমার নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ফান্ডিং নেই। ঠিক আছে? এগুলো তো আমাকেই করতে হয়। তো তার ফলে কি হয়, আমাদের অনেক লিমিটেশন থাকে। তো সেই লিমিটেশনকে ওভারকাম করে একটা ফেসবুকের থ্রু দিয়ে আমরা একটা প্রোগ্রাম নিয়ে আসছি আপনাদের কাছে। আপনাদের সহযোগিতা পাচ্ছি। যে কজনের সহযোগিতা পাচ্ছি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। তো যাই হোক, আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে নিউক্রিয়েট হেলথ বাংলা, সার্চ দেবেন ইউটিউব চ্যানেল, দেখবেন আসবে যে আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের যে সমস্ত ভিডিও বা আমার যে সমস্ত লাইভ ইন্টারাকশন আমি করি নিউক্রিয়েট হেলথ বাংলা পেজে, আমাদের পেজ আছে, আমাদের অনেক পেজ আছে, আমাদের একটা কোম্পানি রেজিস্টার্ড হয়েছে। ডিজিটাল হেলথের উপর আমরা কাজ করব, আস্তে আস্তে শুরু করছি। আমাদের ফ্রি টেলিমেডিসিন আছে, এখন প্ল্যাটফর্ম আছে যেখানে এমপ্যাথেটিক ডাক্তার আসছেন, ওনারা অনেক পেশেন্ট দেখছেন, বহু মানুষের বহু উপকার করছেন। তো আমরা ছোট্ট এন্টিটি, ছোট ভাবে ভেবেছি, ছোট ভাবে এগিয়ে চলেছি। আপনারা 7 দিন দেখতে পাবেন। আগামী দিনে আমরা যে সার্ভিসগুলো নিয়ে আসবো সেগুলো মানে ব্যাপারটা হচ্ছে আবার একটা নতুন একটা ভ্যালু সৃষ্টি হবে, এমপ্যাথেটিক একটা সিস্টেম আমরা গড়ে তুলবো। তো যাই হোক, আজকের আলোচনায় এবার ফিরে আসি, যেটা বিজ্ঞ দাদু প্রশ্ন করলো। আজকের আলোচনা খুব ভালো টপিক একটা, যেটার উপর আমি বলতে চাই। তো সেখানে টপিকটা নিয়ে আমি এবার আলোচনা করি। বিজ্ঞ দাদু, তুমি একটু রেস্ট নাও, ঠিক আছে? তুমি একটু একদম রেস্ট নাও। একদম তুমি একদম। সারাদিন দৌড়ঝাঁপ করেছো, এখানে ওখানে গেছো। হ্যাঁ রাখি পূর্ণিমায় সবাই তোমাকে রাখি দিতে নিশ্চয়ই লাইন পড়ে গিয়েছিল, আমি ড্যাম শিওর, রাইট? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো যাই হোক, তুমি এবারে একটুখানি রেস্ট নিয়ে নাও, আমি তাহলে একটুখানি এই যে একদম আমাদের একদম। একদম, তো আমি বুঝতেই পারছি তোমাকে খুব টায়ার্ড লাগছে। তো যাই হোক, হ্যাঁ আমরা রিকম্বিনেশন নিয়ে স্যার, কথাগুলো কেটে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। আমার এটা এটা পরিষ্কার আমার কথা শোনা যাচ্ছে, আমার সিগন্যাল প্রত্যেক হাই আছে। অনেক সময় যারা দেখে তাদের সিগন্যালের উপর ডিপেন্ড করে। তো যদি কখনো কেটে যায়, পরে আপনারা এটা থাকবে প্রোগ্রামটা, আপনারা আবার রিপিট করে কোনো একটা পোর্শন দেখে নিতে পারেন। তো যাই হোক, আমরা মূল আলোচনায় চলে আসি। মূল আলোচনার বিষয় যেটা বিজ্ঞ দাদু বলল, যে আমাদের রিকম্বিনেশন নিয়ে যে আমাদের নতুন কোনো রিস্ক ফ্যাক্টর, এই ব্যাপারে টোটাল সামগ্রিক একটা তথ্যচিত্র, যে এই রিকম্বিনেশন, যে আমাদের তো মিউটেশন আমরা শুনেছি, রাইট? আমরা মিউটেশন শুনছি, প্রতিনিয়ত বলছে যে একটা নতুন ভ্যারিয়েন্ট আসছে, এই স্পাইক প্রোটিনের সিগনিফিকেন্ট অংশ মিউটেটেড হয়েছে, একটা মিউটেশন, দুটো মিউটেশন, তিনটে মিউটেশন, 10-12টা মিউটেশন, এরকম মিউটেশন কিন্তু আমরা শুনছি, এবং তাদের প্রত্যেকের একটা করে নামও দেখছি। এত নাম মনে রাখা সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। মেন কথাটা হচ্ছে যে মিউটেশন ঘটছে, এটা একটা ন্যাচারাল প্রসেস। মিউটেশন কিন্তু আগামী দিনেও এরকম ভাবেই ঘটতে থাকবে। যত ইনফেকশন বাড়বে, তত মিউটেশন সম্ভাবনা বাড়বে, এবং নতুন এই যে ভ্যারিয়েন্ট গুলো আসছে, এখন যেটা ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আমরা কথা বলছি, সারা বিশ্বে এখন ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ চলছে। সেই ডেল্টা ভ্যারিয়েন্টটাও একটা এই ভ্যারিয়েন্ট গুলো আবার অন্য ভ্যারিয়েন্ট আসবে। তো যত সময় আমাদের পাবে, মানে এই ভাইরাস যত সময় পাবে, যত ইনফেকশন বাড়াতে পারবে, তত কিন্তু আমাদের কি হবে না, আমাদের নতুন ভ্যারিয়েন্ট আসার সম্ভাবনা আছে। তাহলে এটা হলো শুধু মিউটেশন থেকে। এবার রিকম্বিনেশন, তাহলে এই রিকম্বিনেশন কথাটা কিন্তু বায়োলজিতে যারা পড়াশোনা করছে তাদের কাছে এটা নতুন কিছু নয়, একদম খুব সিম্পল থিং। সেটা হচ্ছে যে রিকম্বিনেশন কখনো হয় কি করে না, একটা ক্রোমোজোমের মধ্যেই বিভিন্ন ডিএনএ সেগমেন্ট ওভারল্যাপিং হয়, ওকে? আবার দুটো অর্গানিজমের মধ্যে জেনেটিক যে কন্টেন্ট গুলো, এই যে জেনেটিক কন্টেন্ট, এগুলোকে বলা হচ্ছে ডিএনএ, আরএনএ, রাইট? ডিএনএ। তো এইগুলো সোয়াপিং হয়, দিয়ে রিকম্বিনেশন হয়, এবং আচ্ছা। নতুন গুণ, নতুন ট্রেড বা গুণ, এই নতুন সেগুলো কিন্তু অফস্প্রিং, পরবর্তী প্রজন্মতে যেগুলো আসে, ধরুন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি হয়, তাহলে সেগুলোও কিন্তু তৈরি হয়। এ করেও কিন্তু রিকম্বিনেশন করেও কিন্তু অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স জিন কিন্তু অনেক ডেভেলপড হয় আমাদের শরীরে। তো যাই হোক, তো এইরকম একটা মেকানিজম, একটা রিকম্বিনেশন, একটা সিম্পল ওয়েতে বললাম সাধারণ মানুষের জন্য, এটুকুনি বুঝুন যে এগুলো এই জেনেটিক মেটেরিয়ালটা সোয়াপিং হয়,
এবং ওভারল্যাপিং হয় যখন এগুলো অনেক বায়োলজিক্যাল টার্ম আছে, সেখানে না গিয়ে এগুলো আমাদের শরীরের মধ্যে ঘটে। এবার কোভিড-19 রেসপেক্টে এটা কি হতে পারে, সেটা হচ্ছে আমাদের মেন প্রশ্ন, রাইট? কোভিড-19 রেসপেক্টে এখন কি, এখন আমাদের এই যে সংক্রমণটা, সেখানে বহু ভ্যারিয়েন্ট আছে, মিক্সচার অফ ভ্যারিয়েন্ট, রাইট? মিক্সচার অফ ভ্যারিয়েন্ট আছে। এইবার ঘটনা হচ্ছে যে আমি একটা ভ্যারিয়েন্টে ইনফেক্টেড হয়েছি, লেট আস সাপোজ এক্স, আবার আমি আর একটা ভ্যারিয়েন্টেও ইনফেক্টেড হয়েছি ওয়াই। হতেই পারে যেভাবে এখন বিভিন্ন ভ্যারিয়েন্টের মানে এত সংখ্যক মানুষ এই ভ্যারিয়েন্টে ইনফেক্টেড, এত সংখ্যক মানুষ এই ভ্যারিয়েন্টে ইনফেক্টেড, এগুলো তো আমরা এখন জানি না। কিছু স্টাডি হচ্ছে যেখানে জেনেটিক সিকোয়েন্সিং করে বলা হচ্ছে যে ডেল্টা ভ্যারিয়েন্ট প্রিডমিনেট, সেগুলো কি 3000 4000 মানুষের সিকোয়েন্সিং করা হচ্ছে। আমাদের প্রত্যেকের তো সিকোয়েন্সিংও করা হয় না, সম্ভব নয়, বিশাল ইনফ্রাস্ট্রাকচার লাগবে, ইটস সো কস্টলি, এবং এটা একটা বিশাল হিউম্যান রিসোর্স প্রয়োজন। তাহলে আমরা একটা পপুলেশনে স্টাডি করে আমরা বলি যে 3000 বা 4000 মানুষের উপর স্টাডি করে যে সিকোয়েন্সিং করে এত পার্সেন্ট মানুষ ডেল্টা ভ্যারিয়েন্টে ইনফেক্টেড। আবার তাহলে কি হলো, তাহলে এরকম তাহলে আমাদের যে পপুলেশন আছে আমাদের বর্তমানে, সেখানে মিক্স ভ্যারিয়েন্ট থাকতে পারে, আছে এবং আছে, মিক্স ভ্যারিয়েন্ট আছে, রাইট? কিছু পার্সেন্টেজ এক্স ভ্যারিয়েন্ট, কিছু পার্সেন্টেজ ওয়াই ভ্যারিয়েন্ট। এইবার একটা আমরা কেউ একজন ইনফেক্টেড হচ্ছে, লেট আস সাপোজ ইনফেক্টেড হচ্ছে এক্স ভ্যারিয়েন্ট দিয়ে, আবার কো ইনফেক্টেড হচ্ছে ওয়াই ভ্যারিয়েন্ট দিয়ে, তাহলে দুটো ভ্যারিয়েন্ট দিয়ে ইনফেক্টেড হলো, করোনারি স্ট্রেন দুটো ভ্যারিয়েন্ট দিয়ে ইনফেক্টেড হলো। তখন কি করলো, তারা যখন সেলের মধ্যে গেল তখন তারা রিকম্বিনেশন করতে পারে, তখন তারা কি করে তাদের যে জেনেটিক সিকোয়েন্স গুলোকে তারা সোয়াপিং করতে পারে, তার ফলে একটা সম্পূর্ণ ভিন্ন ভ্যারিয়েন্ট প্রডিউস করতে পারে আগামী দিনে, এবং সেই ভ্যারিয়েন্টটা তখন আমাদের রিস্ক ফ্যাক্টর কিন্তু আরো বাড়াতে পারে। এটা কি হচ্ছে না? হচ্ছে। এটা একটা ন্যাচারাল প্রসেস, সেটা এখনো কিন্তু আমাদের সামনে সেরকম ভাবে আসেনি। সময়ের রেসপেক্টে দেখবেন এই নিয়ে আস্তে আস্তে অনেক কথা বাড়বে, আলোচনা বাড়বে, আগামী দিনে কো ইনফেকশনের ঘটনা ঘটবে, এগুলো তো স্টাডি করতে হবে যে ধরুন আমাদের পপুলেশনে কতজন কো ইনফেক্টেড হচ্ছে ডিফারেন্ট ভ্যারিয়েন্টে, তাহলে এটারও তো একটা স্টাডি করতে হবে, তবে না স্টাডি রিপোর্টটা আসবে। তো সেই রেসপেক্টে আগামী দিনে কিন্তু এই চান্সেসটা থেকেই যায়। তো তার কিন্তু একটা প্রবলেম হচ্ছে, মানে সমস্যা হতে পারে, সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরটা আরো বাড়াবে। সেটা যখন এই মানে দুটো ভ্যারিয়েন্টের গুণাবলী এক জায়গায় আসবে, তখন কি হবে, সেটা আরো একটু ক্ষমতাশালী হয়ে আসতে পারে, তার চান্সটা বেশি থাকতে পারে। এরকম নয় যে সবসময় ক্ষমতাশালী হয়ে আসবে, কখনো কখনো ইনঅ্যাক্টিভ ভার্সানও আসতে পারে, রাইট? কিন্তু ঘটনা হলো যে চান্সেসটা বাড়তে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যে বর্তমান যে ভ্যাকসিন আছে, যে ভ্যাকসিনগুলো আছে, বর্তমান যে ভ্যাকসিনগুলো আমাদের আছে, সেই ভ্যাকসিনগুলো আমাদের যে বর্তমান যে ভ্যাকসিনগুলো বর্তমান রয়েছে, সেই যে ভ্যাকসিনগুলো তোমাদের এখন এখন আবার নতুন একটা ভ্যাকসিন এলো, সেই নিয়ে একটু পরে আমি আসছি, জাইকভ-ডি, ইন্টারেস্টিং টপিক যদিও। তাহলে এই যে এতগুলো ভ্যাকসিন আমাদের ভারতবর্ষে এখন 6টা ভ্যাকসিন রয়েছে, রাইট? এই ভ্যাকসিনগুলো তো অনেক আগে তৈরি, অনেক আগে থেকে ট্রায়াল হচ্ছে, আজ 1-1.5 বছর ধরে ট্রায়াল চলছে, যেগুলো এমার্জেন্সি ইউজ হয়েছে, রাইট? তো সেগুলো যখন স্টার্ট হয়েছিল, আজকে অনেক চেঞ্জ হয়ে গেছে, ভাইরাসের স্ট্রেনের চেঞ্জ হয়ে গেছে। এখন ব্রেক থ্রু ইনফেকশন কিন্তু দিন দিন বাড়ছে, যত ভ্যারিয়েন্ট বাড়ছে ব্রেক থ্রু ইনফেকশন বাড়ছে। তাহলে এই স্টাডিগুলো যদি আজকে হতো, তাহলে কিন্তু এই 95%, হ্যাঁ, 100% এফিকেসি কিন্তু ইন্টারিম ডেটাতে দেখাতো না। যদি আজকে ডেটা ইনকর্পোরেট করা যায়, তাহলে হয়তো দেখা যাবে আগামী দিনে যে এই যে পার্সেন্টেজ গুলো ইন্টারিম, মানে অন্তর্বর্তীকালীন যে একটা এফিকেসি ডেটা দেয়া হয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করতো, যেহেতু এখন ব্রেক থ্রু বাড়ছে। এই যে ভ্যারিয়েন্ট গুলো রয়েছে, এই ভ্যারিয়েন্ট গুলো বাইপাস করতে শিখে গেছে, ওদের একটা মেকানিজম ওরা নিজেদের মধ্যে তৈরি করে ফেলেছে, যে তারা আমরা যে ফাঁদ পেতে রেখেছি, যে ভ্যাকসিন নিয়ে অ্যান্টিবডি তৈরি করে রেখেছি, সেই ফাঁদটাকে ওরা অনেকটা আস্তে আস্তে চিনে ফেলছে, বা ফাঁদটাকে ভেদ করতে শিখে যাচ্ছে। সেই নতুন নতুন তারা মিউটেশনের ফলে বা ইন ফিউচার রিকম্বিনেশনের ফলেও হতে পারে। আমরা রিকম্বিনেশন নিয়ে খুব একটা এখন চর্চা করি না, কিন্তু যেহেতু আমাদের এর জন্য একটা বড় ধরনের পপুলেশন স্টাডি করা দরকার যারা ইনফেক্টেড হচ্ছে তাদের নিয়ে, তো সেইগুলো একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই রেসপেক্টে বলছি, রিস্ক ফ্যাক্টরটা আমাদের তখন বাড়তে পারে, এবং তাই আমাদের যেটা করণীয়, যে যেই ভ্যাকসিন ডেভেলপমেন্টটা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে, আরো এগিয়ে নিয়ে যেতে হবে অন্যভাবে। একটা উদাহরণ দিই, এই যে ইনফ্লুয়েঞ্জা H1N1, এই যে এখানে কি দুটো H1 আর N1, এই দুটো সেগমেন্ট ওরা রিকম্বিনেশন করেই কিন্তু H1N1 হয়েছে,
দুটো জেনেটিক সেগমেন্ট, H1 সেগমেন্ট, N1 সেগমেন্ট, এগুলো কিন্তু রিকম্বিনেশন করেই কিন্তু H1N1 হয়েছে এবং সেটা কিন্তু আমরা ইনফেক্টেড হই এই ভ্যারিয়েন্টটা। এবার বুঝতে পারলেন যে আগামী দিনের করোনারও এই বিভিন্ন ভ্যারিয়েন্ট যে সেগমেন্ট, তাদের যে জেনেটিক মেটেরিয়াল, সেগুলো রিকম্বিনেশন করে সোয়াপিং করে আবার যে নতুন ধরনের ভ্যারিয়েন্ট আনবে না, এর কোনো কিন্তু গ্যারেন্টি নেই। আসতেই পারে। তো তার জন্যে কিন্তু আমরা ভয় পাবো না। আমরাও তো তৈরি হচ্ছি, আমরাও ফাঁদ তৈরি করছি, আমরাও ভ্যাকসিন তৈরি করছি। আমরা আবার হয়তো ভ্যাকসিনটাকে নতুনভাবে মডিফাই করতে পারবো, যেখানে আমরা আরো বেশি হয়তো এটাকে প্রিভেনশন করতে পারবো। রাইট? তো সেই নিয়েই তো গবেষণা চলে। সেগুলো নিশ্চয়ই প্রত্যেকটা যে সমস্ত কোম্পানি আজকে ভ্যাকসিন ডেভেলপমেন্ট করেছে, তারা সেইগুলোকে ভাবছে এবং তারা সে নিয়ে রিসার্চ ও গবেষণা কন্টিনিউ করছে। www.nchealthzone.com এ আপনাদের সকলকে জানাই স্বাগত। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তার দেখাতে পারেন। এছাড়াও অন্যান্য পরিষেবাগুলির সম্বন্ধে জানতে ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করুন। তারা যতক্ষণ না কিছু পাবলিক করে, সেগুলো তো বলাও যায় না, এগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো সেগুলো কেউ জানতেও পারে না, আমিও জানবো না, আপনিও জানবেন না। যতক্ষণ না তারা কোনো ডেটা বা কোনো ইনফরমেশন পাবলিক জানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেগুলো বলতেও পারি না, জানতেও পারি না। রাইট? তো সেইগুলো নিশ্চয়ই চলছে, কারণ গবেষণা না করলে তো এটা একটা ডেভেলপমেন্ট, একটা পাইপলাইন থাকে। প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা পাইপলাইন থাকে। আমরাও যে একটা বায়োটেক কোম্পানি রেজিস্টার করছি 5 সায়েন্টিস্ট মিলে, সেখানেও আমাদের একটা পাইপলাইন আমরা সেট করে রেখেছি। যদি আমরা একদম প্রি আর্লি মানে যবে আমাদের কোম্পানি রেজিস্ট্রেশন স্টেজে আছে, বায়োটেক থেরাপিউটিক্স একটা কোম্পানি আমরা রেজিস্টার করছি। তো যাই হোক, তো এগুলোর অনেক ড্রাগ ডেভেলপমেন্টের অনেক প্রসেস থাকে, তেমনি এখানে ভ্যাকসিন ডেভেলপমেন্টের অনেক প্রসেস থাকে। তবে আগামী দিনে এই মডিফিকেশন গুলো আগামী দিনে ভ্যাকসিনের আসবে এবং সেগুলো আমরা দেখতে পাবো। যেমন প্রতি বছর এখন ইনফ্লুয়েঞ্জার যে স্ট্রেনের উপর ডিপেন্ড করে ভ্যাকসিন গুলো কিন্তু একটু একটু করে মডিফিকেশন হয়, যাতে করে আরো বেটার রেজাল্ট পাওয়া যায় বর্তমানে। আগামী দিনে হয়তো করোনারও এরকম হতে পারে। তো যাই হোক, তাহলে আমরা যে তথ্যটা পেলাম, সেটা হচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলা, যে আমরা এই যে কো ইনফেকশন কনসেপ্টটা, এটা আমরা এখনো চর্চা খুব একটা করি না। কিন্তু কো ইনফেকশন না ঘটার কিছু নেই। এটা কিন্তু মানে ল্যাবরেটরিতে তো হচ্ছেই। এটা শুধু ল্যাবরেটরিতে এগুলোই প্রমাণ হয়েছে এরকম নয়। এরকম কিন্তু রিকম্বিনেশন ঘটেছে এবং যেটা বলতে পারি যে আমাদের ইউকের যে ভ্যারিয়েন্ট B.1.1.7 এবং ক্যালিফোর্নিয়া, ইউএস এর ক্যালিফোর্নিয়ার একটা ভ্যারিয়েন্ট যেটা B.1.427, ওকে, এই দুটো ভ্যারিয়েন্ট কিন্তু রিকম্বিনেশন করে নতুন ভ্যারিয়েন্ট ফর্ম করেছে। এটা কিন্তু পাওয়া গেছে এবং সেটা একটা কনসার্নিং বিষয়। তো এই যে দুটো ভ্যারিয়েন্ট, তার মানে ব্যাপারটা হচ্ছিল কো ইনফেকশন হয়েছিল, তখন তারা রিকম্বিনেশন করে আবার নতুন ভ্যারিয়েন্ট তৈরি করছে। তাহলে ভ্যারিয়েন্ট তৈরি করলে একটা আরো নতুন রিস্ক ফ্যাক্টর বাড়তে পারে, যে ট্রান্সমিশন ক্ষমতা বাড়তে পারে, মর্টালিটি বাড়তে পারে, কিন্তু সেইগুলো বাড়তে পারে আবার কমতেও পারে। বাড়ার চান্সটা বেশি, কারণ দুটো যখন ভ্যারিয়েন্ট, দুজনের ক্ষমতাশালী ভ্যারিয়েন্ট একসাথে যোগ হচ্ছে, তখন একটু বাড়ার চান্সটাই বেশি। তাহলে আমরা একদিন শুধু মিউটেশন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা রিকম্বিনেশন আর একটা টার্মিনোলজি বায়োলজি সাবজেক্টে রয়েছে, সেটা কিন্তু সেটাও কিন্তু আমাদের ন্যাচারাল একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যম দিয়ে আগামী দিনে কিন্তু এগুলো ঘটতে পারে। তাই আমাদের যেটা করণীয়, ভ্যাকসিনেশন প্রোগ্রামে ভ্যাকসিনেশন যে ড্রাইভ চলছে, সেখানে এলিজিবল হলে অংশগ্রহণ করুন। সবচেয়ে সুখবর হচ্ছে এখন নতুন 12 থেকে 18 বছর আমাদের ছেলে মেয়েদের জন্য জাইডাস ক্যাডিলার যে জাইকভ ডি ভ্যাকসিন এসছে, সেটা নিয়ে একটু পরে নাই আলোচনা করব ডিটেলসে। তো সেটা আমাদের কিন্তু অনেকটা বেটার জায়গায় এনে দিচ্ছে। 12 থেকে 18 বছরের যে গ্যাপটা ছিল, আমাদের 18 থেকে তো অনেক আছে, এল্ডারলি পর্যন্ত 5টা অলরেডি ভ্যাকসিন অ্যাপ্রুভড হয়ে গেছে। তো এক্ষেত্রে এই প্রথম 12 থেকে 18। তো যাই হোক, তাহলে ভ্যাকসিনেশন প্রোগ্রামে এই যে ভ্যাকসিনেশন ড্রাইভ গুলো চলছে, সেখানে আপনি এলিজিবল হলে অবশ্যই অংশগ্রহণ করুন। আর একটা কোভিড প্রোটোকল কন্টিনিউশন রাখুন আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য। সেটা হচ্ছে কোভিড যে প্রোটোকল, সেটা হচ্ছে মাস্ক পরা এবং দূরত্ব মেনটেন করা, এবং যতটা পারবেন খোলা আকাশের নিচে মিট করবেন, একটু দূরত্ব মেনটেন করে। হ্যাঁ, যা কিছু করুন না কেন, ইনসাইডে একটু কম করার চেষ্টা করবেন, গ্যাদারিং কম করার চেষ্টা করবেন। তো ঘটনা হচ্ছে যে রিস্ক ফ্যাক্টরটা কমানোর চেষ্টা করবেন। দেখবেন উই আর ডিফিটিং মানে এই কোভিড-19 প্যান্ডামিক।
কালেকটিভলি। আমরা যদি প্রত্যেকে এগুলো মেনটেন করি এবং সায়েন্সের উপর, বিজ্ঞানের উপর ভরসা রাখি, তাহলে আগামী দিনে দেখবেন আমরা এই কোভিড-19 প্যান্ডেমিকটাকে খুব ইজিলি কিন্তু আমরা জয় করতে পারছি এবং আমরা বর্তমানে কিন্তু অনেক বেটার জায়গাতে দাঁড়িয়ে আছি। কি বলছে বিজ্ঞ দাদু? বিজ্ঞ দাদু, তুই মিউটেশন, তুমি তো সরি মিউটেশন বলছি, তুমি তো মিউট হয়ে গেছো। মিউট হয়ে গেছি, হায় কপাল। না, এবারে শোনা যাচ্ছে তো? আসলে হ্যাঁ, তোমার কথাটা খুব গুরুত্বপূর্ণ তো, মাঝখানে আমি তুই করে আসলে মশা কামড়ায় করে মারছি, এইসব যাতে না শোনা যায় তার জন্য একটুখানি মিউট করতে বলেছিলাম ওকে। এবারে হ্যাঁ, শোনা যাচ্ছে তো? একদম একদম। হ্যাঁ। না না, এত সুন্দর কথা বললে। এই যে আজকে একটা নতুন কথা শুনলাম, রিকগনিশন, এইগুলো তো জানতামই না। তো দারুণ কথা, দারুণ বোঝালে তুমি। রিকগনিশনের ফল কি হতে পারে সেইটাও একটু বুঝলাম। তো এই যে তুমি বললে না জাইকো বি, জাইকো বি, নতুন একটা ভ্যাকসিন, এইটা একটু মানে আমার জানতে খুব ইচ্ছা করছে। তারপরে তুমি বললে 12 থেকে 18 এদের ভ্যাকসিনটা আসতে চলেছে। তো এটা তো দারুণ সুখবর, এটা দারুণ সুখবর। আমার ভালো লাগছে, আমার নাতিপুতিরাও ভ্যাকসিনেটেড হতে পারবে, তাদের আর কোনো চিন্তা থাকবে না। এক্স্যাক্টলি, এটা একটা ভালো ডেভেলপমেন্ট। তো হ্যাঁ হ্যাঁ তুমি তোমার নাতিপুতিদের নিয়ে এত চিন্তা করছো, হ্যাঁ, সেটা হ্যাঁ, জেনে খুব ভালো ওদের লাগলো। নিয়ে তো চিন্তা। হ্যাঁ। প্রতিনিয়ত চিন্তা করছো? না না, এইটার জন্য কোনো চিন্তা করি না। দেখো না, এ তো মাস্ক করে না, এ কোনো কিছু মেনটেন করে না, এখানে ধরে চাপকাতে হয়। এত করে বলি, আরে আমার কিছু হবে না, আমি তো অন্য মেটেরিয়াল, তোদের যত হয়। তোরা তো মানুষ, মানুষের বিপদ আসছে। প্রথমে শুনছিলাম মিউটেশন হলে বিপদ হচ্ছে, নতুন নতুন ভ্যারিয়েন্ট আসছে, এইসবের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ আসছে মানুষের সঙ্গে। তবে কি জানো, আমি তো দেখলাম বয়সটা তো কম হলো না, কত মহামারী দেখলাম, কত যুদ্ধ দেখলাম, সবেই দেখেছি মানুষই আলটিমেট জয়লাভ করে। এখানেও আমার দৃঢ় বিশ্বাস, এই যে এত বছরের এই পৃথিবী, কোটি কোটি বছরের পৃথিবী, মানুষই তো এর সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে, বিজ্ঞান দিয়ে জয় করেছে সমস্ত সমস্ত প্রতিকূলতা। তো বিজ্ঞানী, তোমার কাছে আমার মানে এটাই প্রার্থনা, তুমিও যেভাবে মানুষের জন্য লড়াই করছো, মানুষকে একটা সঠিক দিশা দেখাচ্ছ, এটার জন্য তোমাকে গাড় কুর্নিশ। আরে এই যে একটা আরে না, নতুন, এগুলো না না না, এগুলো সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে যেভাবে ভাবে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের প্রত্যেকের একটা ভাবনা চিন্তা আছে, প্রত্যেক যে যেভাবে এ তো লাইফটাকে ভাবে, নিশ্চয়ই। যে যেভাবে কন্ট্রিবিউশন হ্যাঁ করতে চায়, এগুলো সবই নিজস্ব হ্যাঁ, ব্যাপার, রাইট? তো আমি একদম। এইভাবে ভেবেছি যে কিছু কিছু মানুষের কাছে কিছু সায়েন্টিফিক ইনফরমেশন, যদি আমরা তথ্য সহকারে, যারা ইন্টারেস্টেড, কারণ এই ধরনের ইনফরমেশন তো সবাই শোনে না, সবাই বুঝতে চায় না, তো যারা না শুনতে না, চায় তাদের শুনছে জন্য। শুনছে শুনছে শুনছে, দেখো 8-10 জন মানুষ হলেও রেগুলার আমাদের ফলো করছেন। এই যে প্রমিত চন্দ্রের মতো কিছু মানুষ প্রশ্ন করছেন, নয়নতারা ঘটক রেগুলার আসছেন, প্রশ্ন করছেন, এদেরকে আমরা পেয়েছি, এরা কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। এরকমই আরো মানুষকে আমরা ভবিষ্যতে পাবোই, আমি জানি। মানুষই তো পারে মানুষের বিপদে মানুষকে সঠিক দিশা দেখাতে। আমাদের নিউ প্রাইড হেলথ বাংলার পেজ আছে, সেই পেজে মানুষ যখন তখন যেতে পারেন এবং গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের বিষয়ে তথ্য, সঠিক তথ্য আপনারা পেতে পারেন। এবং আপনাদের বলছি, আর কয়েক মিনিট আমরা থাকবো, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, এই যে ইউটিউব চ্যানেল আমাদের চলে এসছে স্বাস্থ্য ও করোনা সম্পর্কিত, সঠিক তথ্য পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব, আরে আমার তো দাঁতও নেই, ঠোঁটও নেই, আমার তো কি, সাবস্ক্রাইব 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 করে রাখবেন, তাহলে সঠিক তথ্যগুলো পাবেন। আর বিজ্ঞানী, এইবারে আমি বলছি জাইকো বি, এই যে জাইকো বি, এই ভ্যাকসিনটা নিয়ে যদি কিছু বলো বিজ্ঞানী, ঠিক আছে, এটা আমি আমি জানতে খুব ইচ্ছা করছি। হ্যাঁ, এটা একটা রিসেন্ট আমাদের ডেভেলপমেন্ট, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে জাইডাস ক্যাডিলার জাইকভ ডি, এই কোভিড-19 ভ্যাকসিনটি এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পেয়েছে। সো এটা একটা বিশাল একটা অ্যাডিশন আমাদের কাছে এই রেসপেক্টে।
কারণ এর আগে যে 5টা কোভিড-19 ভ্যাকসিন আমাদের অ্যাপ্রুভাল পেয়েছে ভারতবর্ষে, সেখানে এই প্রথম জাইকভ ডি এমন একটা ভ্যাকসিন, কোভিড-19 ভ্যাকসিন, যেখানে 12 থেকে তদূর্ধ্ব বছর, আচ্ছা। মানে যার যেখান থেকে আমরা স্টার্ট করছি 12 ইয়ার্স থেকে, রাইট? তাহলে আগে আমাদের সব ছিল 18 বছর থেকে যে সমস্ত ভ্যাকসিন গুলো এসেছে। তাহলে সেক্ষেত্রে যে আমাদের একটা পপুলেশনের একটা গ্যাপ, যে রাইট, সে এই একটা পপুলেশনও তো আগামী দিনে ভ্যাকসিনেশন ড্রাইভের আন্ডারে আসতে চলেছে। তো সেটা একটা আমাদের কাছে আর একটা মাইলস্টোন, যে এই কোভিড-19 প্যান্ডামিকটাকে ওভারকাম করার জন্য, ঠিক আছে, এটাও কিন্তু আর একটা মাইলস্টোন। আচ্ছা, জাইকভ ডি তাহলে 12 থেকে 18 না, 12 থেকে যে কোনো বছর, 12 থেকে যে কোনো বছরের জন্য। আমি বলছি যে এই গ্যাপটা তো গ্যাপ ছিল, 12 থেকে 18 গ্যাপটা ছিল, অন্যান্য গুলো 18 থেকে ছিল। তাহলে আমরা এখন এক্সটেন্ডেড হয়ে 12 থেকে মিনিমাম এলিজিবিলিটি হয়েছে, রাইট? 12 থেকে তদূর্ধ্ব, রাইট? তো সেক্ষেত্রে আমাদের এই যে পপুলেশনটা একদম গ্যাপ ছিল, ভ্যাকসিনেশন ড্রাইভের আওতার বাইরে ছিল, তাহলে এই পপুলেশনটা মেজর সংখ্যায় যদি এই ড্রাইভের মধ্যে আসে, এই ভ্যাকসিনটা অ্যাভেলেবল হয়, তাহলে আমাদের ক্ষেত্রে একটা নতুন রাস্তা আমরা খুঁজে পাচ্ছি, একটা কোভিড-19 কে লড়াই করার আর একটা দিকে এগিয়ে রইলাম। এইবার ঘটনা হচ্ছে যে এই যে এটা তো একটা ইন্টারিম ডেটার ওপর, বেনিফিট আর রেশিও, বেনিফিট আর রিস্ক, এই দুটোর রেশিওকে কম্পেয়ার করে মানে একটা এফিকেসি এসেছে, যে এফিকেসিটা বলছে যে 66% ফর মডারেট পেশেন্টের ক্ষেত্রে। মানে এই যে এফিকেসি গুলো, ট্রায়াল গুলো হয়, যেখানে 28,000 মানুষের মধ্যে এই ট্রায়ালটা সংগঠিত হয়েছে এবং সেটা স্টিল অনগোয়িং। বিভিন্ন রকম ডেটা আগামী দিনে আসবে। যে ইন্টারিম ডেটা এসছে সেখানে বলছে যে এগুলো যে সিম্প্যাথেটিক যাদের যাদের উপসর্গ আছে, ঠিক আছে, যাদের উপসর্গ আছে, হ্যাঁ, সিমটোম্যাটিক, মাঝে মাঝে ইয়ে হয়ে যায়। তো যাই হোক, যাদের আছে, তো সেক্ষেত্রে 66% মডারেট মানুষের মধ্যে কিন্তু এটা এফিকেসি রয়েছে। আবার যাদের সিভিয়ার সিমটম রয়েছে, সে তাদের ক্ষেত্রে বলছে 100% এফিকেসি। তো সেক্ষেত্রে যাই হোক, এফিকেসি মানে কি, প্রিভেনশন দেবে, সিভিয়ারিটি কমাবে। এটাই হচ্ছে ভ্যাকসিনের কাজ। যে ভ্যাকসিন নিয়েছেন বলে 100% আপনি ইনফেক্টেড হবেন না, এটা কিন্তু নয়। ভ্যাকসিন ইনফেক্টেড হতেই পারেন, সেই জন্যই আমাদের এখনো কোভিড প্রোটোকলটা মেনটেন করতে হয়, ঠিক আছে? তো যাই হোক, এটা কিন্তু 3টে ডোজের। আগের ভ্যাকসিন গুলো যেগুলো ছিল, সেগুলো ছিল আপনার 2টো ডোজ ছিল, প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ। এক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনটা 3টে ডোজের, যেখানে প্রথম নিলেন, তারপর 28 দিনের মাথায় আর একটা 56 দিনের মাথায় একটা, মানে এরকম একটা ইন্টারভেল রাখা হয়েছে। তবে হ্যাঁ, এটা তোমাদের নিডল নিয়ে ভয় নেই। যারা নিডল ইনজেকশনে ভয় পায়, এগুলো কিন্তু একদম পিনলেস একটা ফার্মাজেট বলে একটা মেশিনের মাধ্যমে দেয়া হবে। এটা বুঝতেই পারবেন না এটা দেয়া হলো। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা নতুন ধরনের একটা, যারা ভয় পায় তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা খুব বেটার। তাহলে ছোটদের কোনো ভয় নেই? না, ছোটদের কোনো ভয় নেই। বাবা রে, কি ভয় পায় একটা ছুঁচকোটাতে। তো যাই হোক, তাহলে এই যে 28,000 মানুষের মধ্যে যে স্টাডিটা হয়েছে, এই স্টাডির রিপোর্ট ওয়াইজ এটা কিন্তু এই যে জাইকভ ডি, জাইডাস ক্যাডিলার, এই যে কোভিড-19 ভ্যাকসিন, এটা কিন্তু আমাদের কাছে আবার একটা নতুন মাইলস্টোন অ্যাচিভমেন্ট বলতে পারেন। আবার এটা ভারতের তৈরি, এটাও একটা আমাদের মানে প্রাউড মোমেন্ট বলতে পারেন। কারণ এইভাবেই বিজ্ঞান গবেষণা যত এগিয়ে যাবে, ভারতের তত বহির্বিশ্বে এই যে রিসার্চ গবেষণা, তার মান বা তার একটা নাম, সেটাও ছড়িয়ে পড়বে এবং সেক্ষেত্রেও আমরা অনেক এগিয়ে যাব মেডিকেল সায়েন্সে। সো সেগুলোও কিন্তু একটা প্রাউড মোমেন্ট। তো এইগুলোকে আমাদের জানা দরকার, এই পথগুলোকে জানা দরকার, এই খবরগুলোকে জানা দরকার। তো এই হচ্ছে একটা ওভারঅল একটা ভিউ, ওভারঅল একটা সিম্পল ভিউ, যে ভিউটা আমি আপনাদেরকে দিলাম, যেটা হচ্ছে টোটাল একটা জাইকভ ডি রিলেটেড একটা ইনফরমেশন, যেটা আমাদের কাছে এখন একটা রিয়েলি এক্সাইটিং। বলো। সত্যি একটা জিনিস বুঝতে পারছি, বিজ্ঞানী যত নতুন নতুন চ্যালেঞ্জ আসে পৃথিবীতে, বিজ্ঞানের উৎকর্ষতা বাড়ারও কিন্তু একটা সুযোগ তৈরি হয়, তাই নয় না?
এই যে কত কিছু নতুন নতুন আবিষ্কারের জায়গা হয়, নতুন নতুন দিক আমরা জানতে পারি, নতুন নতুন গবেষণা হয়, নতুন নতুন ওষুধ আবিষ্কার হয়, ভ্যাকসিন আবিষ্কার হয়, তার মাধ্যমে পরবর্তীকালে লড়ার মতো, এই যে তুমি সেদিনকে বলছিলে আগের লাইভে যে এই যে SARS-CoV-2, এটা তো কবে থেকে এই নিয়ে গবেষণা চলছে। ইগোলার জন্য গবেষণা কাজে লেগেছে COVID-19-এ, ইগোলার ভ্যাকসিন তৈরির গবেষণা তুমি বলছিলে না। হ্যাঁ, মানে বেসিক্যালি এই যে ভেক্টর গুলো, এই যে mRNA ভ্যাকসিন বা যেগুলো তো এসছে, এগুলো তো হঠাৎ করে আসেনি। এর যে ভেক্টর যে সিস্টেম গুলো, এগুলো অনেক আগে থেকে গবেষণা চলে। তবে এটা কিন্তু প্রথম একটা, এই যেটা এসছে জাইকভ-ডি, এটা হচ্ছে ডিএনএ ভ্যাকসিন। ডিএনএ ভ্যাকসিনটা একদম সারা পৃথিবীর প্রথম, সেই জন্য এটা আরো প্রাউড ফিলিং হচ্ছে, এটা বলতে ভুলে গেলাম। সো ডিএনএ ভ্যাকসিন বলতে তো এটা একটা প্লাজমিড, মানে একটা প্লাজমিড হচ্ছে একটা সার্কুলার একটা ডিএনএ মেটেরিয়াল নিয়ে তৈরি একটা একটা এক্সপ্রেশন সিস্টেম বলতে পারেন, একটা প্লাজমিড, যেটা আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে অনেক সময় ব্যাকটেরিয়ার মধ্যেই থাকে, সামটাইমস ইউক্যারিওটিক মানুষের ইউক্যারিওটিক অর্গানিজমের মধ্যেও থাকে। তো ঘটনা হচ্ছে এর মাধ্যম দিয়ে আমাদের এই জিনটাকে এক্সপ্রেশন ঘটানো হবে, জেনেটিক মেটেরিয়ালটা SARS-CoV-2 এক্সপ্রেশন ঘটানো হবে আমাদের শরীরে, দিয়ে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে আমাদের শরীরে। রাইট? তো এটা প্রথম একটা ডিএনএ টেকনোলজি, যে ডিএনএ টেকনোলজিটা, এটাকে প্লাজমিড বেস টেকনোলজি। তো তো যাই হোক, সেটা একটা নতুন, কিন্তু এটা সারা বিশ্বে কিন্তু এই প্রথম। এটা সত্যি সত্যি একদম প্রাউড ফিল করছি। আর ইন্ডিয়াতে তৈরি, ওরে বাবা রে, তোরা ভারতবাসীরা তো তোদের গর্ব করা উচিত, নাচা উচিত। আচ্ছা, আমি তো ভারতের না, আমি আমেরিকা থেকে এসেছি। প্রোগ্রাম খুব অ্যাট্রাকটিভ। শ্বেতা ভট্টাচার্য, থ্যাংক ইউ শ্বেতাদি, থ্যাংক ইউ। নয়নতারা ঘটক লাইভে আছে, তোমার কথা আমি বললাম। সুখী মিত্র, শুভ রাখি বন্ধন বিশ্বরূপ দা, গা গা গা, হোয়াটসঅ্যাপে রাখি পাঠিয়ে দিও। প্রোগ্রাম একদম শেষের দিকে, হ্যাঁ হ্যাঁ, একদম শেষের দিকে আমরা চলে এসেছি। আচ্ছা, প্রমিত চন্দ্র একটা প্রশ্ন করেছেন মনে হয়। স্যার, 2023 নাগাদ কি কোভিড সিচুয়েশনটা ঠিক হতে পারে? যদি এটা টু আর্লি, তো ক্রেডিট, তো আপনার কি মনে হয়, মানে ক্রেডিট করা যায় কি? বলছি এখন তো 2021, তুমি 2023 নিয়ে ভাবছো। তো ঘটনা হচ্ছে যে এটা যে এখন কন্টিনিউ চলবে, এত সহজে যে যাবে না। এই যে এখন দেখুন লাস্ট 2 মান্থ, আমি প্রথম দিকে এটা দেখালাম, প্রায় অন এভারেজ 40,000 বা এখন 31,000, 30, 31, 32 এরকম বিভিন্ন ডেটে বিভিন্ন ডেটা আসছে। তো ইনফেকশনটা চলতে থাকছে। তো এটা আগামী দিনে যে জিরো হবে না খুব তাড়াতাড়ি, এদিক দিয়ে কোনো ডাউট নেই। তো তার ফলে কি হচ্ছে, আমাদের সবকিছুকে কন্টিনিউ করতে গেলে আমাদের এখন অনেকগুলো ভ্যাকসিন এসে গেছে, সেগুলোকে নিয়ে যদি আমরা লড়াইটা শুরু করি এবং অ্যাওয়ারনেসটাকে যদি আমরা ঠিকঠাক করি এবং প্রত্যেকটা মানুষ যদি এই কোভিড প্রোটোকল মেনটেন করি, তাহলে আমরা খুব বেটার জায়গায় থাকবো। এবং 2023 কেন, তখন 2022-এর শেষের দিকেও অনেক বেটার জায়গায় থাকতে পারি। কিন্তু যদি সেগুলো আমরা না করি, যেগুলো আমরা যদি না করি, তাহলে কিন্তু আমাদের 2023 অবধিও কিন্তু একটা এরকম ভাবেই চলতে থাকতে হতে পারে। সবটাই ডিপেন্ড করছে আমাদের ওপর, মানে আমরা কিভাবে নিচ্ছি ব্যাপারটাকে, আমরা কতটা মানে কি বল, কতটা সচেতন, এবং সেই সচেতনতা এবং কতটা আমরা বিজ্ঞানকে ভরসা করে, বিজ্ঞানের যে এই যে ভ্যাকসিন এলো সেটার উপর আমরা ভ্যাকসিনেশন ড্রাইভটা নিচ্ছি কিনা, তো এইগুলোর উপর ডিপেন্ড করবে। যাই হোক, আশা করছি আমরা 2022, 2023-এর মধ্যে নিশ্চয়ই একটা বেটার জায়গায় থাকবো। চলো, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, বেশ, আমরা আজকে অনেকক্ষণ আলোচনা করলাম। আর প্রতিদিন আমরা এইরকমই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা তো জানেন যে আজকের বিষয়টা কত ইন্টারেস্টিং ছিল। আমরা মিউটেশন শুনেছিলাম, কিন্তু আজকে বিশ্বরূপ বাবু যেটা বললেন সেটা হচ্ছে রিকম্বিনেশন, একটা নতুন জিনিস। তারপরে জাইগোট-2 ভাইরাস, ইন্ডিয়ার প্রাউড মোমেন্ট, যে ডিএনএ ভ্যাকসিন, জাইগোট-2 ভ্যাকসিন, সরি, ও ওই জন্য তুমি আবার ভাইরাস বানিয়ে দিচ্ছে, অন্য জগৎ থেকে চলে আসছে। এই জন্যই তো গিগ্গ এবং
বিজ্ঞানী, এই বিজ্ঞানী কি বলছে শোনো, আমরা কি আর সব জানি? তাই জন্য তো বিজ্ঞানীর কথা শোনা উচিত। আমি একটু মাঝে মাঝে টিকা টিপ্পনি করি। তো যাই হোক, আর আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। নিউক্লিয়ার হেলথ বাংলায় যে নজর রাখুন, নিউক্লিয়ার হেলথ জোন থেকে নানা রকম সার্ভিস পাবেন আপনারা, এইটুকু বলতে পারি। আর আমরা তো রইলামই, প্রতি রবিবার সন্ধ্যে 7টায় বিজ্ঞ এবং বিজ্ঞানী অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হব আপনাদের সঙ্গে, যেখানে আপনারা প্রশ্ন করতে পারবেন সরাসরি আমেরিকা নিবাসী বিজ্ঞানী ডক্টর গ্রীষ্মরূপ ঘোষকে। তো আজকের মতো বিদায় নি, কি বলো গ্রীষ্মরূপ বাবু? একদম। তো আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে আগামী রবিবার ঠিক এই সময়। আমাদের চোখ রাখুন, আপনাদের বন্ধু বান্ধবদের বলবেন, আমাদের লিঙ্কটা পাঠাবেন দেখার জন্য। এটা আমরা একটু মজার ছলে, একটু অন্যরকম ভাবে, একটু বিজ্ঞ দাদুর একটু নতুন ধরনের বিজ্ঞমি একটু এইভাবে করার চেষ্টা করছি, যাতে মানুষের মধ্যে বিজ্ঞানটা একটা ছোট্ট ছোট কথা, এগুলো তো কেউ কাউকে পরীক্ষা দিতে হবে না, এগুলো শুনে এগুলো যাতে একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করা যায়, একটা স্বাস্থ্য সচেতনতা তৈরি করা যায়। তো এইগুলোকে করার চেষ্টা করছি। তো আপনারা বাহ, সাথে দিন, আপনাদের সকলকে সেটা আমাদের এই প্রোগ্রামটা জানান। শ্বেতা দি, সেটা থ্যাংক ইউ, ধন্যবাদ ভট্টাচার্য শ্বেতা দি। বলছেন বাচ্চাদের এই প্রোগ্রামটা। আমি তো বাচ্চাদের খুব ভালোবাসি। খুবই আনন্দ পাবো বাচ্চাদের দেখালে। হ্যাঁ, আমি চেষ্টা করব আগামী দিনে আরো সহজভাবে আপনাদেরকে বলার জন্যে। কারণ এই প্রোগ্রামগুলো একদম সাধারণ মানুষের জন্যই করা, যাতে করে আপনারা মেন জিনিসটা বুঝতে পারেন। সেইটাই হচ্ছে আমার উদ্দেশ্য। এবার একটা রিকম্বিনেশন, তার প্রচুর টাইপ আছে, তার প্রচুর কিছু আছে। হ্যাঁ, বিভিন্ন ভাবে হয়। তা সেই ডিটেলসে আমি কখনোই ঢুকবো না বা কখনো যাবই না। জাস্ট একটা এমন ভাবে আপনাদেরকে বলতে চাই, যেভাবে আপনারা বুঝতে পারবেন, একদম সাধারণ মানুষের জন্য। তো চোখ রাখুন বিজ্ঞান বিজ্ঞানী প্রতি সপ্তাহে। আজকে এখানেই আমরা প্রোগ্রামটা শেষ করছি। নমস্কার। নমস্কার, নমস্কার, নমস্কার।